প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার এই কথাগুলো শুনবেন, আশা করি আপনারা ভালো আছেন। আমি সাকওয়াত শরীফ, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক মনোবিকাশ ফাউন্ডেশন। আমার ইউটিউব চ্যানেল মনোকষ্ট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যাকে আমরা সংক্ষেপে ADHD বলে থাকি। আজকের এই বিষয়টি আলোচনা করার মূল লক্ষ্যই হলো আমরা এই সমস্যাটি মূলত শিশু কিশোর যারা আছে তাদের ক্ষেত্রেই আমরা অধিকাংশ সময় বলে থাকি এবং জেনে থাকি। কিন্তু ADHD এই সমস্যাটি যে পরিণত বয়সে অর্থাৎ বড়দের মধ্যেও থাকতে পারে, সে বিষয়টি সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া উচিত। আর এই প্রয়োজন এবং এই লক্ষ্য থেকেই আজকে আমি আলোচনার বিষয় হিসাবে যারা অ্যাডাল্ট ADHD সমস্যায় ভুগছেন কিংবা বয়স্ক যাদের ADHD সমস্যাটি আছে, আমরা কিভাবে বুঝব যে অ্যাডাল্ট কেউ ADHD সমস্যায় ভুগছে কিনা, এবং যারা ভুগেন এই সমস্যায় আমরা কিভাবে তাদেরকে শনাক্ত করতে পারি এবং কোন লক্ষণগুলো তাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো ওই ব্যক্তিটি ADHD সমস্যায় ভুগছেন। ভিউয়ার্স, তাহলে চলুন আজকে আলোচনাটা আমি এভাবেই শুরু করি, যেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নির্বাচিত করেছি। আর আমি বরাবরই বলে থাকি, আমি যেটুকুই আলোচনা করি সবটুকুই এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, যারা লিখেন, তাদের বক্তব্য থেকেই কিছু কথা আমি তুলে ধরি আপনাদের সামনে। আর আজকের এই আলোচনাটি আমি এভাবেই সাজিয়েছি, হাউ ডু উই নো ADHD ইন অ্যাডাল্টস, অর্থাৎ আমরা কিভাবে জানব বড়দের মধ্যে কারো ADHD সমস্যাটি আছে কিনা। ADHD in adults is a neurodevelopmental condition characterized by persistent challenges with attention, hyperactivity, and impulsivity, which can significantly impact daily life. অর্থাৎ এটুকু থেকে আমরা যা বলতে পারি, ADHD মূলত একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, অর্থাৎ স্নায়ু বিকাশজনিত একটি অবস্থা, অর্থাৎ যার বৈশিষ্ট্য ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট, অনবরত বা প্রায়, চ্যালেঞ্জেস উইথ অ্যাটেনশন, যে জায়গাটা প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয় তা হলো মনোযোগ, অ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি, অতিমাত্রায় কর্মশীল থাকা বা কর্মব্যস্ত থাকা, অ্যান্ড ইম্পালসিভিটি,
অস্থিরতা। এই লক্ষণ বা এই সমস্যাগুলো যদি কারো মধ্যে থাকে, বিশেষ করে বড়দের মধ্যে থাকে, যা ব্যক্তির দৈনন্দিন জীবনকে গুরুতর বা ব্যাপকভাবে প্রভাবিত করে, তাহলে আমরা ধরে নিতে পারি বা বলতে পারি ওই ব্যক্তিটির মধ্যে এডিএইচডি সমস্যাটি থাকার সম্ভাবনা আছে। এখানে আমরা আরও যা বলতে পারি তা হলো, ইটস নট জাস্ট এ চাইল্ডহুড ডিসঅর্ডার। এটি শুধু শৈশবেরই একটি সমস্যা নয় বা রোগ নয়। মেনি অ্যাডাল্টস হ্যাভ আনডায়াগনোজড or untreated ADHD. আমাদের মধ্যে বহু পরিণত বয়সের মানুষ আছেন যাদের এই ADHD আছে, তারা কখনো এই রোগটি শনাক্ত করেননি বা শনাক্তকরণ হয়নি, কিংবা তারা চিকিৎসাও নেন না। আন্ডারস্ট্যান্ডিং, তো এই ADHD বোঝার জন্য আমাদের যেটুকু জানা উচিত তা হলো, ইন অ্যাডাল্টস ইনভলভস রিকগনাইজিং দ্যাট ইট অ্যাফেক্টস হাউ দ্য ব্রেন ম্যানেজ অ্যাটেনশন, ফোকাস অ্যান্ড সেলফ রেগুলেশন। আমাদের যে জায়গাটা বুঝতে হবে, বড়দের মধ্যে যাদের ADHD সমস্যাটি আছে, যে জায়গাগুলোকে এফেক্ট করে, প্রভাবিত করে, হাউ দ্য ব্রেন ম্যানেজ অ্যাটেনশন, মনোযোগের জায়গাটা মস্তিষ্ক কীভাবে নিয়ন্ত্রণ করে, ফোকাস, কোনো জিনিসের প্রতি গভীরভাবে মনোযোগ কেন্দ্রীভূত করার ক্ষমতা, এবং সেলফ রেগুলেশন, নিজেকে নিয়ন্ত্রণ করার, এই জায়গাগুলো প্রভাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বা সুস্থ স্বাভাবিক ব্যক্তি যারা আছেন তারা এই জায়গাগুলোতে যেভাবে অংশগ্রহণ করেন বা যেভাবে কাজ করতে পারেন, যারা ADHD সমস্যা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সমস্যা হিসাবে তাদের জীবনকে প্রভাবিত করে এবং প্রতিবন্ধকতা তৈরি করে। এটুকু হলো মূল কথা। এই ADHD সমস্যায় যেসব অ্যাডাল্টস ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি। ভিউয়ার্স, আমরা এই আলোচনাটুকু আরেকটু দীর্ঘায়িত করতে পারি, একটু ধাপে ধাপে আলোচনার মাধ্যমে। অর্থাৎ কি অ্যাসপেক্ট অফ ADHD ইন অ্যাডাল্টস। এক্ষেত্রে আমরা প্রধান বা অন্যতম যে সমস্ত উপাদান আছে এই ADHDর ক্ষেত্রে, চলুন আমরা একটু ধাপে ধাপে জেনে নিই। আমরা প্রথমেই বলতে পারি তা হলো নিউরো ডেভেলপমেন্টাল, স্নায়ু বিকাশজনিত বিষয়টি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, ADHD is not a behavioral choice or a result of poor parenting. It's rooted in how the brain develops and functions. অর্থাৎ এই আলোচনা থেকে এটুকু আমরা বুঝতে পেরেছি, এই ADHD সমস্যাটি মূলত নিউরো ডেভেলপমেন্টাল একটি বিষয়। এটার অস্তিত্ব নিহিত আছে মূলত মানব মস্তিষ্ক কীভাবে বিকাশ লাভ করেছে এবং কিভাবে কাজ করছে। এটি মূলত আচরণগত কোনো বিষয় নয়, বা পুর প্যারেন্টিং, আমরা দুর্বল শিশু লালন পালনের উপরও বা তার ফলাফল হিসেবে কিন্তু এই ADHD সমস্যাটি ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করে না। অর্থাৎ এই আলোচনা থেকে এটুকু আমরা বুঝতে পারলাম, এই ADHD সমস্যাটি মূলত
নিউরোলজিক্যাল অর্থাৎ মস্তিষ্কের সমস্যা, বিকাশজনিত ত্রুটি। তাছাড়া আরও যা বলা যায় তা হলো এই সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে আমরা আরও যা লক্ষ্য করব তা হলো ইনঅ্যাটেনটিভনেস, অর্থাৎ মনোযোগের জায়গাটায় তাদের সমস্যা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো adults with ADHD may struggle with focusing on tasks, following instructions, organizing and completing projects. অর্থাৎ বড়রা যারা ADHD সমস্যায় ভোগেন তাদের যে জায়গাটায় সবসময় স্ট্রাগল করতে হয়, অর্থাৎ সমস্যার মুখোমুখি হতে হয়, বিশেষ করে কাজের মনোযোগের ক্ষেত্রে ফোকাসিং অন টাস্ক, কাজ করার জন্য যে মনোযোগ দরকার হয়, যে মনোনিবেশ করতে হয় সেই জায়গাটায় তারা সেরকম করে পারে না। ফলোয়িং ইনস্ট্রাকশনস, অর্থাৎ কোনো বিষয়ে দিক নির্দেশনা, সেই বিষয়গুলো তারা যথাযথভাবে অনুকরণ করতে পারে না বা ফলো করতে পারে না ইনস্ট্রাকশনসগুলো। অর্গানাইজিং, কোনো কাজ ধারাবাহিকভাবে বা গুছিয়ে করার ক্ষেত্রেও কিন্তু তাদের সমস্যা হয়। অ্যান্ড কমপ্লিটিং প্রজেক্টস, কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও কিন্তু তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হন কিংবা তারা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন না। এটিও কিন্তু বড়রা যারা ADHD সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। তাছাড়া এই ADHD সমস্যায় বড়রা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টিও লক্ষ্য করা যাবে। হাইপার অ্যাক্টিভিটি, অতিমাত্রায় তারা সক্ষম বা সক্রিয় থাকেন বা কর্মব্যস্ত থাকেন, হাইপার অ্যাক্টিভিটি। এখানে যা বলা হয়েছে, হোয়াইল হাইপার অ্যাক্টিভিটি মে লেসেন ইন চাইল্ডহুড, অর্থাৎ যেখানে এই অ্যাডাল্টহুডে এসে এই হাইপার অ্যাক্টিভিটি বা এই অতিমাত্রায় স্পৃহা বা কর্মকাণ্ড কমে আসার কথা। লিসেন হলো কোনো কিছু কমে যাওয়া। এক্ষেত্রে তারা তাই বলতে চাচ্ছে এখানে, হোয়াইল হাইপার অ্যাক্টিভিটি মে লিসেন ইন অ্যাডাল্টহুড, সাম অ্যাডাল্টস উইথ ADHD may still experience restlessness or difficulty with quiet activities. যেখানে পরিণত বয়স এসে বা যৌবনে এসে কর্মকাণ্ড বা অনেক কিছু করার প্রবণতা কমে আসার কথা, সেখানে দেখা যায় যারা পরিণত বয়স অর্থাৎ অ্যাডাল্ট এই ADHD সমস্যায় ভোগেন তারা এই সময়ও যে অভিজ্ঞতাগুলো তারা অর্জন করেন বা অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যান তা হলো রেস্টলেসনেস, অস্থির, ডিফিকাল্টি উইথ কোয়াইট অ্যাক্টিভিটিস, শান্তভাবে কোনো কর্মকাণ্ড করার জায়গাটায় তারা কিন্তু জটিলতা বা ঝুঁকির মুখোমুখি হন। আমরা এই ADHD অ্যাডাল্টস যারা ভোগেন তাদের মধ্যে এই ইম্পালসিভিটি, এই লক্ষণটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করব। এই ইম্পালসিভিটি মানে অস্থিরতা। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস ক্যান ম্যানিফেস্ট অ্যাজ interrupting others, difficulty waiting their turn, or making hasty decisions without considering consequences. অর্থাৎ এই ইম্পালসিভিটির ক্ষেত্রে আমরা যা দেখতে পাবো তা হলো ম্যানিফেস্ট, অর্থাৎ যার প্রকাশ হয় অ্যাজ ইন্টারাপ্টিং আদার্স, তারা প্রায়ই অন্যদেরকে বিরক্ত করে বা অন্যদের কোনো কিছুতে তারা প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করে, ইন্টারাপ্ট করে।
ডিফিকাল্টি ওয়েটিং দেয়ার টার্ন, কোনো কিছুর জন্য অপেক্ষা করার প্রয়োজন হলে এই অপেক্ষার জায়গাটায় তারা স্বস্তি বোধ করেন, অর্থাৎ অপেক্ষা করতে পারেন না। এটিও কিন্তু ADHDর একটি লক্ষণ বড়দের মধ্যে যদি এই সমস্যাটি আমরা লক্ষ্য করি। অর মেকিং হ্যাস্টি ডিসিশনস উইদাউট কনসিডারিং কনসিকুয়েন্সেস, কোনো কাজের পরিণতি বা ফলাফল বিবেচনা না করেই তারা কোনো একটা সিদ্ধান্ত, অর্থাৎ হঠাৎ করে বা তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, এর পরিণতি বা ফলাফল বিবেচনা না করে। এই ADHD অ্যাডাল্টস যারা ভোগেন বা এই সমস্যার মধ্যে দিয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেরিড প্রেজেন্টেশন, অর্থাৎ তাদের বহুমাত্রিক বা বিভিন্নভাবে বিচিত্রভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করে থাকেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো সিমটমস অফ ADHD ক্যান ডিফার সিগনিফিকেন্টলি ফ্রম পার্সন টু পার্সন অ্যান্ড মে চেঞ্জ ওভার টাইম, মেকিং ডায়াগনোসিস কমপ্লেক্স। বড়দের ক্ষেত্রে এই ADHD শনাক্তকরণের জায়গাটি অনেক ক্ষেত্রেই খুব জটিল, কমপ্লেক্স হয়, কারণ এটা ব্যক্তিভেদে এটার প্রকাশ বা ধরন ভিন্নভাবে হয়ে থাকে এবং ব্যক্তির ক্ষেত্রে যে প্রভাব বা তার যে অস্তিত্ব সেটাও তার যে তাৎপর্য সিগনিফিক্যান্ট এই জায়গাটাও কিন্তু তারতম্যপূর্ণ বা বিভিন্ন মাত্রায় লক্ষ্য করা যায় এবং সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়। সেই জন্য এই বড়দের ADHD ডায়াগনোসিস করা কিন্তু খুব কমপ্লেক্স, এটি এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি আরেকবার বলি যে ভেরিড প্রেজেন্টেশন, এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো সিমটমস অফ ADHD ক্যান ডিফার significantly from person to person and may change over time, making diagnosis complex. ADHD অ্যাডাল্টস যাদের আছে তাদের এই সমস্যাটি কিন্তু তাদের দৈনন্দিন জীবনকেও কিন্তু প্রভাবিত করে বা দৈনন্দিন জীবনের উপরও প্রভাব ফেলে, অর্থাৎ ইম্প্যাক্ট অন ডেইলি লাইফ। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ADHD ক্যান এফেক্ট ওয়ার্ক পারফরমেন্স। ADHD সমস্যায় যারা ভোগেন তাদের যে জায়গাটায় প্রভাবিত হয় বা ক্ষতিগ্রস্ত তা হলো তাদের কাজের ক্ষেত্রে ওয়ার্ক পারফরমেন্সের জায়গাটা এফেক্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, রিলেশনশিপস সম্পর্কের জায়গাটা অ্যান্ড ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, সামগ্রিক জীবনযাত্রার মানের উপরও কিন্তু প্রভাব ফেলে। পোটেনশিয়ালি লিডিং টু চ্যালেঞ্জেস উইথ টাইম ম্যানেজমেন্ট, বিশেষ করে যে জায়গাটায় সবচেয়ে বেশি জটিলতা বা প্রভাব ফেলে বা প্রতিবন্ধকতা তৈরি করে তা হলো টাইম ম্যানেজমেন্ট, সময়কে নিয়ন্ত্রণ করা, সময় কি, অর্থাৎ আমরা টাইম ম্যানেজমেন্ট বলতে যা বুঝি সময়ের প্রেক্ষিতে সময়ের নিরিখে যেভাবে নিজেকে তুলে ধরা, সেই জায়গাটায় কিন্তু তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। ফাইন্যান্স, অর্থনৈতিক জায়গাটাও তাদের প্রভাব ফেলে বা এফেক্ট করে। অ্যান্ড ইমোশনাল রেগুলেশন, আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা, অর্থাৎ ইমোশনাল রেগুলেশন বলতে আমাদের জীবনে আবেগীয় জায়গাটা যেভাবে নিজেদের পরিচালনা করার কথা সেই জায়গাটাও কিন্তু তারা সঠিক এবং যথাযথভাবে তারা পারেন। অর্থাৎ যারা ADHD সমস্যা ভোগে তাদের ইমোশনের জায়গাটা অনেক সময় ডিসরেগুলেট হতে পারে, অর্থাৎ ডিসরেগুলেশন এগুলো আমরা লক্ষ্য করব। অর্থাৎ ইমোশনাল রেগুলেশন বলতে
আবেগকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, পরিবেশ পরিস্থিতি বুঝে জীবনের নেতিবাচক আবেগ এবং ইতিবাচক আবেগ এই প্রেক্ষিতে ব্যক্তি যেভাবে নিজেকে উপস্থাপন করার কথা সেই জায়গাটায় তারা যথাযথভাবে নিজেকে আবেগ নিয়ন্ত্রণের জায়গাটায়, সে সক্ষমতার জায়গাটায় তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। যারা পরিণত বয়সে অর্থাৎ অ্যাডাল্টহুডে এসে যারা এডিএইচডি সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে, বড়রা যারা এডিএইচডি সমস্যায় ভোগেন তাদের কিন্তু অন্যান্য মানসিক সমস্যাগুলো তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ কো-অকারিং কন্ডিশনস। এই এডিএইচডি সমস্যার সাথে অন্যান্য রোগের উপসর্গগুলো তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইটস নট আনকমন ফর অ্যাডাল্টস উইথ এডিএইচডি to also experience other conditions like anxiety, depression or learning disabilities. অর্থাৎ এই এডিএইচডি সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং লার্নিং ডিসেবিলিটিসের এই সমস্যাগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এগুলো হলো কিছু লক্ষণ বা উপসর্গ যা দিয়ে আমরা কোনো অ্যাডাল্ট বা পরিণত বয়সের মানুষ তাদেরকে আমরা শনাক্ত করতে পারি, মূল্যায়ন করতে পারি তাদের মধ্যে এডিএইচডি এই সমস্যাটি আছে কিনা। ভিউয়ার্স, এই এডিএইচডি সমস্যায় যারা ভোগেন তাদের সহযোগিতা করার জন্য, বিশেষ করে চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা নেওয়া যেতে পারে বা তাদের এই উপসর্গের মাত্রা কমিয়ে আনার জন্য মনোসামাজিক স্বাস্থ্যকর্মীরা কীভাবে সহযোগিতা করে সে ব্যাপারে একটু সংক্ষেপে আমরা চলুন জেনে নিই। হোয়াইল দেয়ার ইজ নো কিউর, আমাদের কিন্তু এই বিষয়টি মনে রাখতেই হবে। এই এডিএইচডি সমস্যায় যারা ভোগেন, শিশু কিশোর অথবা পরিণত বয়সের যিনি হন না কেন, এই সমস্যাটা কিন্তু পুরোপুরি সুস্থ বা পুরোপুরি সেরে ওঠার নয়। অর্থাৎ তারা বলতে চেয়েছেন দেয়ার ইজ নো কিউর। ADHD in adults can be effectively managed. পরিণত বয়সে যারা এডিএইচডির মধ্যে দিয়ে যান বা এডিএইচডি সমস্যা যাদের মধ্যে আছে বড়দের মধ্যে, তারা কার্যকরীভাবে যে বিষয়টি ম্যানেজ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে উইথ এ কম্বিনেশন অফ মেডিকেশন, থেরাপি অ্যান্ড লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ কার্যকরীভাবে জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে সমন্বিত সহযোগিতা বলি বা চিকিৎসার প্রয়োজন হয়। এদের মেডিকেশনের দরকার হয়, ঔষধের দরকার হয়, থেরাপি বলতে আমরা সাইকোথেরাপি বলে থাকি বা টক থেরাপি, অ্যান্ড লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট, জীবনের সাথে উপযোজন বলি বা খাপ খাওয়ানোর জায়গাটা, এই জায়গাগুলোতে সহযোগিতার দরকার হয় এই এডিএইচডি সমস্যার মধ্যে দিয়ে যারা যান। আমরা সংক্ষেপ হিসেবে এক্ষেত্রে যা বলতে পারি, ইন এসেন্স এক্সপ্লেনিং এডিএইচডি ইন অ্যাডাল্টস মিনস কনভেইং দ্যাট ইটস এ রিয়েল নিউরোলজিক্যাল কন্ডিশন। এটা একদম আমরা নিশ্চিতভাবে বলতে পারি, বাস্তবতা নিরিখে এটা নিউরোলজিক্যাল কন্ডিশন, এটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা বা মস্তিষ্কের ত্রুটি। দ্যাট অ্যাফেক্টস, যেটা প্রভাব ফেলে হাউ দে থিঙ্ক, ব্যক্তি কীভাবে চিন্তা করে, ফিল, অনুভব করে, অ্যান্ড বিহেভ, আচরণ করে, অ্যান্ড দ্যাট ইটস ম্যানেজেবল উইথ দ্য রাইট সাপোর্ট। এটি মূলত নিয়ন্ত্রণের বিষয়। ব্যক্তি যদি সঠিক এবং যথাযথ সহায়তা পান তাইলে
ব্যক্তি এই সমস্যার মধ্যে দিয়ে যারা যান, তারা এই সমস্যাগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করে তারা তাদের জীবন এবং কর্ম পরিচালনা করার ক্ষেত্রে সক্ষমতার জায়গাগুলো তারা অর্জন করে এবং উন্নত করে। এটুকু আমি বেছে নিয়েছি। ভিউয়ার্স, এই সমস্যায় যারা ভুগছেন তাদের এই বিষয়টি প্রতি মনোযোগী হওয়া উচিত এবং নিজের সুস্থতা নিশ্চিতের জন্য উদ্যোগ নেওয়া উচিত। আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছি, আমাদের নিজেদের মধ্যে যদি এই সমস্যাগুলো বা এই উপসর্গগুলো যদি লক্ষ্য করি, কিংবা আমাদের পরিচিত জনের মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে এই সমস্যা উত্তরণের জন্য, এবং আমরা তো এইটুকু জেনেছি আজকের আলোচনা থেকে যে এই সমস্যাটি পুরোপুরিভাবে সেরে ওঠা বা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এটি মূলত যত কার্যকরী ইফেক্টিভলি আমরা ম্যানেজ করতে পারবো, তত বেশি আমরা আমাদের জীবনযাত্রার মানকে আমরা উন্নত করতে পারবো। আশা রাখি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও ধারণা পেতে পারেন এবং ধারণা পেয়েছেন। এই সমস্যায় যারা ভুগছেন আরও ভালোভাবে জানার চেষ্টা করবেন এবং এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে, আশা করি তারাও বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তৃত পরিসরে যথাযথভাবে এই বিষয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবেন। আমার দিক থেকে আমি ক্ষুদ্র পরিসরে চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, মনের যত্ন নেবেন, এটি আমার আহ্বান। আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার জায়গাটায় মনোযোগী হব। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উভয় স্বাস্থ্যের সমন্বিত এটি প্রেক্ষাপট এবং চিকিৎসা এবং এর যথাযথ ব্যবস্থাপনা যদি আমরা কোনো মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হই, রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, এমনকি আমরা ব্যক্তি বিশেষও এই জায়গাটায় আমাদের যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখতে পারি। শারীরিক স্বাস্থ্যের সচেতনতার পাশাপাশি এই সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও ব্যক্তি বিশেষের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা কিন্তু আমরা এখন উপলব্ধি করছি। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের গণসচেতনতা তৈরির উদ্যোগ নিতেই হবে। এই আশা, এই প্রত্যাশা এবং এই চাওয়াটুকু রেখেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন সবাই।